শুভেন্দুর তার স্ত্রী দীপ্তির সঙ্গে আজ প্রথম বিবাহ বার্ষিকীর দিন ছিল। তাই তারা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে বিশ্ববাংলার একটি রেস্টুরেন্টে ডেট ফিক্সড করেছিল। সেখানে তারা বেশ কিছুক্ষণ আনন্দের মুহূর্ত অতিবাহিত করার পর নিজেদের গাড়ি করেই বাড়ি ফিরছিল। তখন এই এই শুভেন্দু, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও, দাঁড়াও বলছি। ওহো, এ তো ভারী মুশকিল। হঠাৎ করে রাস্তার মাঝে এরকম গাড়ি থামাতে বললে হয় নাকি? অন্তত একটা সিগন্যাল বা পার্কিং দেখে থামাতে বলো। না, সিগন্যাল দেখলে চলবে না। আমি সব জায়গায় এই আনন্দ পাবো না, বুঝলে? তুমি দাঁড়াও, এই তো এখানেই, এই ফুচকাওয়ালার সামনেই। দীপ্তির কথা শুনে শুভেন্দু গাড়িটি একটি ফুচকাওয়ালার সামনে গিয়ে দাঁড় করায় এবং তারা দুজনেই সেখানে নেমে পড়ে। দীপ্তি ফুচকাওয়ালাকে দেখিয়ে বলে, চলো না শুভেন্দু, আমরা ফুচকা খাই। আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে। কি ফুচকা? এই রাস্তায় দাঁড়িয়ে তুমি ফুচকা খাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ফুচকাই যখন খাবে রেস্টুরেন্টে বলতে পারতে, আমি তাহলে ওখানেই অর্ডার করে দিতাম। আজ আমাদের এত ভালো একটা দিন, আর আজ তুমি কিনা রাস্তায় দাঁড়িয়ে? নো ওয়ে। উফ, তোমারও না মাঝে মাঝে কি জানি কি হয়, সব জিনিসেই ব্র্যান্ড খুঁজবে। কলেজে পড়ার সময় তো তুমি এরকম ছিলে না, তাহলে এখন কেন এরকম করছো? আর শোনো, ফুচকা রাস্তায় দাঁড়িয়ে খেতেই ভালো লাগে, রেস্টুরেন্টে নয়। রাস্তায় দাঁড়িয়ে খাওয়া কি পাপ নাকি? আর যদি রাস্তায় দাঁড়াতে এতই খারাপ লাগতো, তাহলে সকলে এরকম লাইন করে দাঁড়িয়ে থাকতো না। আচ্ছা মহারানী, আমারই ভুল হয়েছে। তোমার আর তোমার ফুচকার বিষয়ে কোনো কিছু কমেন্ট করা আমার একদমই উচিত হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। তুমি ফুচকা পাগল, আমি সেটা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, এবারে চলো। এই যে দাদা, আমাদেরকে 2 প্লেট ফুচকা দিন তো। যেমন তেমন দেবেন না, একটু কড়া করে, আই মিন ঝাল টক সবকিছুই বেশি করে দেবেন। আমি ঝাল ছাড়া ফুচকা খেতেই পারি না। এটা শোনার পর ফুচকাওয়ালা তাদের দুজনের হাতে একটি করে প্লেট ধরিয়ে দেয়। শুভেন্দু সেটা দেখে খুব একটা ভালো না লাগলেও দীপ্তি খুবই খুশি ছিল। সে ফুচকার প্লেটটি নিয়ে খাওয়া শুরু করে দেয়। কয়েকটা খাওয়ার পর সে বলে, ও মা, ঝাল ঝাল, উফ খুব ঝাল, আমার খুব ঝাল লাগছে, আর জল দাও, জল জল জল। নাও, হয়ে গেল। ঝাল খেয়ে শখ মিটে গেল। আমি তো ভেবেছিলাম আরো বেশি করে ঝাল দিতে বলবো। এই নাকি তুমি ফুচকাতে ঝাল অনেক বেশি খাও? হ্যাঁ, পছন্দ করি, কিন্তু বেঁচে থাকলে তারপর তো। এখনই তুমি জল দাও, না হলে আমি ঝালে মরেই যাব। কেন জল খেতে যাবে কেন? একটা পাপড়ি চাটের ফুচকায় মিষ্টি চাটনি দিয়ে খেলেই তো ঝাল মিটে যাবে। এই যে দাদা, একটা পাপড়িতে চাটনি মিশিয়ে দিন তো। ফুচকাওয়ালাটি শুভেন্দুর কথা শুনে একটি পাপড়ি চাটের ফুচকা নেয় এবং তাতে মিষ্টি চাটনি মিশিয়ে দীপ্তিকে দেয়। দীপ্তি ওটা খাওয়ার পর তার ঝাল নিমেষেই কমে যায়। তাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে শুভেন্দু শেষে আবারও 2টি চাটনি মাখা পাপড়ি চায়। এটা দেখে দীপ্তি বলে, আরে বাহ, বেশ ভালোই তো, ঝাল আমার লাগলো আর তুমি চাটনি পাপড়ি খাচ্ছ। যদিও খেতে খারাপ নয়, কিন্তু এর জন্য তো এক্সট্রা টাকা দিতে হবে, তাই না? হোয়াট? এক্সট্রা টাকা আবার কিসের? ওটা ফুচকার সঙ্গে ফ্রি থাকে, বুঝেছো? যেটা ঝাল লাগলে সবাই চেয়েই খাই। কেন, তুমি কোনোদিনও খাওনি নাকি? না না, খাইনি আবার, আমি সব সময় খাই। আমি এত ফুচকা পছন্দ করি, আমি আবার এটা জানবো না? ওটা তো আমি এই দাদার লসের কথা ভেবেই বলেছিলাম। চলো এবার বাড়ি চলো। এভাবেই তারা সেদিন সেখান থেকে বাড়ি চলে আসে। শুভেন্দু পরের দিন অফিসের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু দীপ্তির তখনও ফুচকার সঙ্গে ফ্রি পাপড়ির কথা মনে পড়ছিল। ও তাহলে এই ব্যাপার, আমি তো এটা আগে জানতাম না যে ফুচকার সঙ্গেও ফ্রি পাপড়ি পাওয়া যায়। আর ওই রমেশ ফুচকাওয়ালাটা কত শয়তান বলতো, আমাকে একবারও এই ব্যাপারে বলেনি। মাঝে মাঝে কতই না ঝাল লাগতো, সেই বোতল থেকে নোংরা গরম জল খাওয়াতো, যেটা খেলে ঝাল তো কমতোই না, বরং বেড়ে যেত। না, এভাবে ছেড়ে দেব না, আমি ওই রমেশের কাছ থেকে ফ্রি পাপড়ি আদায় করেই ছাড়বো। এই ভেবে দীপ্তি তাদের পাশেরই রমেশের ফুচকার দোকানে যায়। সেখানে গিয়ে সে তাকে বেশি করে ঝাল দিয়ে ফুচকা দিতে বলে। রমেশ তাকে ফুচকা দেয়। সে একটি ফুচকা খাওয়ার পর ঝাল লেগেছে বলে চাটনি দিয়ে পাপড়ি চায়। রমেশ তাকে একটি পাপড়ি দিয়ে দেয়। এভাবে সে আরো কয়েকটা ফুচকা খায়। এটা দেখে ফ্রিতে পাপড়ি দিতে দিতে রমেশ বিরক্ত হয়ে সে আর পাপড়ি দিতে চায় না। তখন দীপ্তি তাকে বলে, কি হলো দাদা, পাপড়ি দিন, আমার ঝাল লেগেছে, দেখতে পাচ্ছেন না আমি ঝালে উফ আ করছি। আর এগুলো তো আপনি ফ্রিতে দেওয়ার জন্যই নিয়ে এসেছেন।
আর আমি তো এতদিন আপনার কাছে ফুচকা খাচ্ছি, আমার ফ্রিতে পাপড়ি আপনি তো একদিনও দেননি, তাই আমি সারাদিন ফুচকা খেলেও শোধ হবে না। আরে আরে থামুন, আমি আপনাকে পাপড়ি দিতে পারবো না। আমি এই পাপড়িগুলো শুধু ফ্রি দেওয়ার জন্য নিয়ে আসি না, এগুলোর আরো অনেক কাজ আছে বুঝলেন। এটা স্পেশাল করে ফুচকাওয়ালারা বানিয়ে রাখে লোককে আনন্দ দেওয়ার জন্য। এখন যদি আপনি একাই সব খেয়ে ফেলেন তাহলে বাকিরা কি খাবে? বাকিদের কথাও একবার ভাবুন। আপনার না হয় ঝাল লেগেছে, তার ধরুন দু একটা দেওয়া যেতেই পারে, কিন্তু তাই বলে এই নয় যে আপনি যতগুলো চাইবেন আমি ততগুলোই দেবো। আপনি প্রতিদিন এখানে আসলে দু একটা করে দিতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। বাহ, বেশ ভালোই তো। তাহলে প্রতিদিন এসে এক প্লেট ফুচকার সঙ্গে দুটো করে পাপড়ি খেয়ে চলে যাব, তাহলে আমার শোধ হয়ে যাবে। দাদা, এখন কিন্তু পাল্টি মারলে হবে না, আমাকে রোজ দুটো করে ফ্রি পাপড়ি দিতে হবে, প্রয়োজনে আমি 2 প্লেট ফুচকা খাবো। বাহ, বেশ ভালোই তো, বোকা খরিদ্দার পেয়েছি। এ তো দেখছি পাপড়ি খাওয়ার জন্যই আসবে বলছে। যাক, এতে আমার লস নয়, দুটো পাপড়ির বদলে আমি 2 প্লেট ফুচকা বিক্রি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ আসবেন, কেন দেবো না আপনাকে। আর আপনাকে দুটো করে দিই, কাউকে বলবেন না কিন্তু, তাহলে কিন্তু সকলেই দুটো করে চাইবে, বুঝেছেন? দীপ্তি এভাবেই সেদিন কথাবার্তা বলে নিয়েছিল। আসলে দীপ্তি জানতো না যে পাপড়ি চাট আলাদা করেও পাওয়া যায়। শুভেন্দু কাজে চলে যাওয়ার পর সে প্রতিদিন রমেশের ফুচকার দোকানে শুধুমাত্র 2টি পাপড়ি খাওয়ার জন্যই আসতো। এভাবেই ধীরে ধীরে তার পাপড়ি প্রিয় হয়ে ওঠে, কিন্তু সে দুটোর বেশি পাপড়ি চাইতেই পারত না। তাই সে মাঝে মাঝে একদিনে অনেকবার করে ফুচকা খেতে আসা শুরু করেছিল। একদিন, কি হলো শুভেন্দু, আজকে তুমি অফিসে গেলে না যে? আজকে তো সোমবার, তোমার তো এখন অফিসে থাকার কথা। হ্যাঁ তো, বাড়িতে আছি ভালো নয় কি? আজ আমরা দুজনে জমিয়ে গল্প করতে পারবো। না, আমার গল্প করার কোনো শখ নেই, আর তুমি অফিস কামাই না করে এক্ষুনি অফিসে যাও। এ কি রে বাবা, এতদিন আমাকে কলেজে না যাওয়ার কথা বলতো, এখন দেখছি তার উল্টোটা ঘটছে তো। মনীষ ঠিকই বলছিল নাকি যে আমি অফিসে চলে যাওয়ার পর ওই রমেশ ফুচকাওয়ালার সাথে? না না, এ হতে পারে না, এটা কিভাবে সম্ভব? কি হলো, যাও, আমি যেতে বললাম তো, এখন এখানে বসে বসে কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আজ আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে লাঞ্চে যাব, কিন্তু তুমি। না, তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে যা বলছি তাই করো, আর আমার সময় নষ্ট করো না, ওকে? দীপ্তির মুখে এরকম কথা শুনে শুভেন্দুর তার প্রতি একটু সন্দেহ হয়। সে অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশেই লুকিয়ে থাকে। শুভেন্দু চলে গেছে দেখে দীপ্তি মনে মনে বলে, বেশ ভালোই হয়েছে চলে গেছে, না হলে আজকে আমার পাপড়ি খাওয়াই হতো না। এমন সুন্দর খেতে জিনিস আমি একদিন না খেয়ে কিভাবে থাকতাম, যেখানে ছুটির দিনে আমি আগে থেকেই পাপড়ি কিনে রাখি। যাই, বরং আমি রমেশদার ফুচকার দোকানে যাই, আর আজ আমি রমেশদাকে বলে 3টে পাপড়ি চাইবো, প্রয়োজনে যত টাকা দিতে হয় দেব। এই বলে দীপ্তি রমেশের ফুচকার দোকানে যায়। সেখানে গিয়ে সে ফুচকা খাওয়া শুরু করে দেয়। ম্যাডাম, আপনার জন্য আজ স্পেশাল করে পাপড়ি বানিয়েছি। আপনি আমার দোকানের প্রতিদিনের কাস্টমার, তাই আমি আপনাকে 1 প্লেট পাপড়ি চাট দেবো, কিন্তু ম্যাডাম আজ কিন্তু দামটা একটু বেশিই পড়ে যাবে। ওফো, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি পাপড়ি খেতে খুব পছন্দ করি, আর সেই জায়গায় পাপড়ি চাট, তাহলে তো খেতে আরো দারুণ লাগবে। হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগবে, আর সেই জন্যই তো এটা 1000 টাকা প্লেট, আর আপনি ভালোবাসেন বলেই আপনার জন্য স্পেশালি বানিয়েছি, এই নিন। দারুণ দারুণ, টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি প্রতিদিন আমার জন্য বেশি করে পাপড়ি চাট বানাবেন, প্রয়োজনে আমি আরো বেশি টাকা দেব। ও বাবা, তাহলে এই ব্যাপার চলছে। এই যে রমেশ দা, আপনি ঠকবাজ প্রথম থেকেই জানতাম, কিন্তু এভাবে লোককে ঠকান সেটা তো জানতাম না। ও কিছু জানে না বলে আপনি ওকে 1000 টাকায় পাপড়ি চাটের প্লেট বিক্রি করছেন। আর এই যে তোমার পাপড়ি চাট ভালো লাগে, তুমি আমাকে বলতে পারতে তো, যেখানে পাপড়ি চাটের প্লেট মাত্র 30 টাকা, সেখানে 1000 টাকা নেবে বলছিল। এটা শোনার পর দীপ্তি খুব লজ্জায় পড়ে যায়, তার রমেশের উপরে খুব রাগও হয়। তারা দুজনেই সেখান থেকে বাড়ি চলে আসে। তুমি আমাকে নিয়ে চলে এলে তো, কিন্তু পাপড়ি চাট কোথায় পাওয়া যায় সেটা তো বললে না। আমার পাপড়ি চাট খেতে খুব ভালো লাগে, আমি পাপড়ি চাট কোথায় পাবো বলো না। আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে একটা ভালো পাপড়ি চাটের দোকানে নিয়ে যাচ্ছি, যেখানে তুমি দামে কম মানে ভালো পাপড়ি চাট পাবে, বুঝেছো? তোমাকে 1000 টাকা দামের পাপড়ি চাট খেতে হবে না। চলো। তুমি না এখনো মজা করবে? কই চলো তো, কোথায় ভালো পাপড়ি চাট পাওয়া যায় আমাকে নিয়ে চলো। শুভেন্দু দীপ্তিকে নিয়ে মলিনাদির পাপড়ি চাটের দোকানে যায়, যেখানে মলিনাদি বরাবরই 20 টাকা প্লেট পাপড়ি চাট বিক্রি করত।
তারা দুজনেই সেখান থেকে পাপড়ি চাট খায়। মলিনাদির পাপড়ি চাট খেয়ে দীপ্তির খুবই ভালো লাগে। তারপর থেকে সে প্রায় প্রায় মলিনাদির পাপড়ি চাটের দোকানে যেত। এমনই একদিন দীপ্তি মলিনাকে বলে, আচ্ছা দিদি, আপনি এত ভালো পাপড়ি চাট বানান আর এত কম দামে বিক্রি করেন, তবু আপনার দোকানে লোক আসে না কেন বলুন তো? লোক আবার আসে না? লোক তো আসে, যে একবার খায় সে দ্বিতীয়বার আসে, কিন্তু সবাই তো আর আমার দোকান চেনে না। আমি গরিব মানুষ আর আমার ছোট দোকান, আমার এতেই ঠিক আছে। ঈশ্বরের কৃপায় আমার যা হয় তাতেই মোটামুটি চলে যায়। এটা শুনে দীপ্তির মলিনাদির প্রতি খুব মায়া হয়। সে মলিনাদির এবং তার সুস্বাদু পাপড়ি চাটের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সকলে তার দোকানের ঠিকানা পেয়ে যায়। দিনের পর দিন তার দোকানে এক এক করে খরিদ্দার বাড়তেই থাকে। তার সেল বহুগুণে বেড়ে যায়। এগুলো দেখে হতদারিদ্র মলিনা দেবী খুবই খুশি হয়। সে দীপ্তিকে মন থেকে ধন্যবাদ জানায়। এভাবেই দীপ্তির পাপড়ি চাটের পাগলামির জন্য একজন দারিদ্র্যের জীবন আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। পূর্বিতা একটি বড় অ্যাপার্টমেন্টে তার স্বামী রানাবাবু, শাশুড়ি মা তানি দেবী এবং এক মেয়ে রিয়ার সঙ্গে বসবাস করে। পূর্বিতা একটি বড় পিৎজা পার্লারের মালিক ছিল। সে সবাইকে পিৎজা তৈরি করে খাওয়াতো। তার তৈরি করা পিৎজা খাওয়ার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে তার দোকানে ভিড় করত। প্রত্যেকদিন সংসারের সব কাজ করে পূর্বিতা পিৎজা পার্লারে পিৎজা বিক্রি করার জন্য যেত। বৌমা, আজকে পিৎজা পার্লার থেকে বাড়ি ফেরার সময় রিয়ার জন্য একটা চিকেন পিৎজা নিয়ে এসো তো। ডান্স ক্লাস থেকে এসেই আমার নাতনিটা পিৎজা খাওয়ার জন্য বায়না করবে, কান্নাকাটি করবে। আমি ওকে শান্ত করতে পারবো না। হ্যাঁ মা, আমি পিৎজা পার্লার থেকে চিকেন পিৎজা নিয়ে আসবো। আপনি সময় মতো আপনার ওষুধগুলো খেয়ে নেবেন। আমি আপনার খাটের পাশের টেবিলে সব ওষুধগুলো সাজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, জানো বৌমা, আজকে আমার খুব ভালো লাগছে। তোমার জন্য আমাদের পুরো সংসারটা বেঁচে গেল। তুমি পিৎজা পার্লার না খুললে আমরা না খেয়ে মারা যেতাম। আজ থেকে 6 মাস আগেও আমাদের এমন অবস্থা ছিল না। তখন আমাদের কাছে একটা টাকাও ছিল না। খুব কষ্টে দিন কাটিয়েছি। আমাদের সুখের আলো দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বৌমা। 6 মাস আগে পূর্বিতা খুব গরিব ছিল। পূর্বিতার স্বামী রানাবাবু রেল স্টেশনে কুলির কাজ করত। কিন্তু একদিন একটি ট্রেন দুর্ঘটনায় রানাবাবু তার 2 পা হারিয়ে ফেলে। তারপর থেকে পুরো সংসারের দায়িত্ব পূর্বিতার মাথার উপর এসে পড়ে। মা, আমি একটা ঠেলা গাড়িতে রুটি তরকা বিক্রি করব। যা জমানো টাকা ছিল সব আপনার ছেলের চিকিৎসায় শেষ হয়ে গেছে। একটা টাকাও আর আমাদের হাতে নেই। রিয়ার পড়াশোনার খরচ জোগাড় করতে হবে। আমাদের সংসার চালানোর টাকাও দরকার। আচ্ছা বৌমা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। টাকার অসুবিধার জন্য আমার নাতনির পড়াশোনা যাতে বন্ধ না হয়। আমার শরীর ভালো নেই, না হলে আমিও কিছু একটা কাজ খুঁজে নিতাম। না না মা, আমি থাকতে আপনার কাজ করার কোনো দরকার নেই। রিয়া, আমি বাড়ি না থাকলে তুমি তোমার বাবা আর ঠাকুমার খেয়াল রাখবে, কেমন? আচ্ছা মা, আমি খেয়াল রাখবো। পূর্বিতা একটি ঠেলা গাড়িতে রুটি তরকা বিক্রি করে সংসার চালায়। তার মেয়ে রিয়ার পড়াশোনার খরচ চালায়। তার স্বামীর ওষুধের খরচও জোগাড় করে। এভাবেই কিছুদিন কাটে। একদিন রুটি তরকা বিক্রি করে পূর্বিতা বাড়ি ফিরে আসে। সে তার শাশুড়ি মাকে বিছানায় শুয়ে থাকতে দেখে চিন্তায় পড়ে, কারণ তার শাশুড়ি মায়ের শরীর ভীষণ অসুস্থ ছিল। সে বিছানা থেকে উঠতেই পারছিল না। মা, আজকে দুপুর বেলা থেকে ঠাকুমার খুব জ্বর এসেছে। ঠাকুমা শুধু কাশছে আর খুব শ্বাসকষ্টও হচ্ছে। পূর্বিতা তার শাশুড়ি মায়ের কাছে যায়। তার শরীরের এমন অবস্থা দেখে পূর্বিতার খুবই কষ্ট হয়। তানি দেবী তখন ঘুমাচ্ছিল। আমি মায়ের চিকিৎসা করাবো, তাতে যত খরচ লাগবে আমি দেব। রিয়ার স্কুলের টাকা দেওয়ার জন্য কিছু টাকা জমিয়ে রেখেছি, তাই দিয়ে আমি মাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো। তানি দেবী ঘুম থেকে জেগে যায়। সে পূর্বিতার সব কথাই শুনতে পেয়েছিল। বৌমা, আমার চিকিৎসার পেছনে একটা টাকাও নষ্ট করো না। আমার এখন অনেক বয়স হয়েছে, আমি আর কয়দিন বাঁচবো। তুমি 1 টাকাও নষ্ট করবে না। সেই টাকা দিয়ে রিয়ার স্কুলের ফিস দিয়ে দেবে। মা, আপনি এত চিন্তা করবেন না। আপনি চুপ করে শুয়ে থাকুন। বেশি কথা বললে আপনার শ্বাসকষ্ট আরো বেড়ে যাবে।
পূর্বিতা রুটি তরকা বিক্রি বন্ধ রেখে তানি দেবীকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। ডাক্তারবাবু তানি দেবীর চিকিৎসা করে। আপনার শাশুড়ি করোনা পজিটিভ, ওনাকে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করতে হবে। অ্যাডমিশনের সময় 10,000 টাকা ডিপোজিট করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হসপিটালে ভর্তি করুন, তা না হলে কিন্তু আপনাদের মধ্যেও করোনা ছড়িয়ে পড়তে পারে। এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? কিন্তু টাকা দিতে না পারলে মায়ের করোনার চিকিৎসা হবে না। আর এখন করোনা হলে বয়স্ক মানুষরা সব মারা যাচ্ছে। না না, আমার মাকে সুস্থ করে তুলতেই হবে। পূর্বিতা রিয়ার পড়াশোনার জন্য জমানো টাকা দিয়ে তানি দেবীকে হাসপাতালে ভর্তি করে। তানি দেবীর চিকিৎসায় অনেক দামি দামি ওষুধের প্রয়োজন হয়। পূর্বিতা টাকা ধার করে হলেও তার শাশুড়ি মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসে। ধীরে ধীরে তানি দেবী সুস্থ হয়ে ওঠে। সে বাড়ি ফিরে আসে। পূর্বিতা প্রত্যেকদিন তানি দেবীর জন্য ওষুধ ও ফল কিনে নিয়ে আসে। পূর্বিতা আবার ঠেলা গাড়িতে করে রুটি তরকা বিক্রি করা শুরু করে। কিন্তু এতদিন তার দোকান বন্ধ থাকায় সব কাস্টমাররা অন্য দোকান থেকে রুটি তরকা কেনা শুরু করে দিয়েছিল। রতন বাবু, আপনি তো আমার দোকান থেকে রোজ রুটি তরকা কিনে নিয়ে যেতেন। কদিন ঠেলা গাড়ি লাগাইনি বলে এখন অন্য দোকান থেকে রুটি কিনছেন? অন্য দোকান থেকে রুটি কিনবে না তো কি করব? তুই তোর মর্জি মতো ঠেলা গাড়ি খুলবি আর আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো? আমার বউ বাড়িতে রুটি করে না, দোকানের রুটি খেয়ে আমায় থাকতে হয়, তাই জন্যই অন্য দোকান খুঁজে নিয়েছি। রতন বাবু অন্য দোকান থেকে রুটি কিনে নিয়ে চলে যায়। কেউ রুটি তরকা কিনতে চাইছে না। এমন করে চলতে থাকলে আমার দোকান চালানো খুব মুশকিল হয়ে পড়বে। রানা আর শাশুড়ি মায়ের চিকিৎসায় সব টাকা শেষ করে দিয়েছি। যা ছিল তাই দিয়ে রিয়ার স্কুলের ফিস দিয়েছি। বাজারে অনেক ধার বাকি হয়ে গেছে। কি করে শোধ করব কি জানি। পূর্বিতার দোকানে রুটি তরকা বিক্রি একেবারেই বন্ধ হয়ে যায়। এভাবেই কিছুদিন কাটে। একদিন রিয়া পূর্বিতার কাছে পিৎজা খাওয়ার বায়না করে। মা, আমাদের স্কুলের সামনে একটা নতুন পিৎজা পার্লার হয়েছে। আমার সব বন্ধুরা ওখান থেকে রোজ পিৎজা কিনে খায়, কিন্তু আমার কাছে টাকা থাকে না, তাই আমি পিৎজা খেতেও পারি না জানো মা। ও মা, আমাকে পিৎজা খাওয়ার টাকা দাও না। পিৎজা? সেটা আবার কি রে? এই নাম তো আগে কখনো শুনিনি। কাল স্কুলে যাওয়ার সময় তোকে 50 টাকা দেব, পিৎজা কিনে খেয়ে নিবি, কেমন? 50 টাকা? তোমার তো দেখছি পিৎজার দামের ব্যাপারে কোনো আইডিয়া নেই। লার্জ পিৎজা 300 টাকা দাম আর স্মল পিৎজা 160 টাকা দাম। তুমি আমাকে 160 টাকা দেবে, আমি স্মল পিৎজা কিনে খেয়ে নেব। রিয়া অনেক জোর করলে পূর্বিতা তাকে পিৎজা খাওয়ার জন্য 160 টাকা দিয়ে দেয়। রিয়া পিৎজা কিনে নিয়ে বাড়িতে চলে আসে। সে নিজে 3 স্লাইস পিৎজা খেয়ে নেয়। পিৎজার 3টে স্লাইস খাওয়ার পর তার পেট ভীষণ পরিমাণে ভরে যায়। সে বাকি পিৎজা তার মায়ের জন্য রেখে দেয়। পূর্বিতা রুটি তরকা বিক্রি করে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। রিয়া তাকে পিৎজার একটা স্লাইস খেতে দেয়। পূর্বিতা পিৎজা খেয়ে বলে, এটা তো সামান্য একটা রুটির উপর কিছুটা সবজি আর মাংস ছড়িয়ে দিয়েছি রে, তাই এত দাম? গালে থাপ্পড় মেরে টাকা নিয়ে নিয়েছে তোর কাছ থেকে। রিয়া প্রায় প্রত্যেকদিন তার মায়ের কাছে পিৎজা খাওয়ার বায়না করতে শুরু করে। পূর্বিতার কাছে রিয়াকে প্রত্যেকদিন পিৎজা কিনে খাওয়ানোর টাকা থাকে না। সে তার মেয়েকে পিৎজা কিনতে বারণ করে দেয়। রিয়া তার মায়ের উপর খুব রেগে যায়। মা, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, একটু পিৎজা খেতে চেয়েছি, তাও তুমি বারণ করে দিচ্ছ, আর আমি কখনো তোমার সাথে কথা বলবো না। রিয়া রাগ করে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি নিজেই রিয়াকে পিৎজা বানিয়ে দেব। আগের দিন তো দেখলাম পিৎজাটা, ওটা বানানো এমন কোনো কঠিন কাজ নয়। ঘরের হেলদি পিৎজা খেলে শরীরও ভালো থাকবে। পূর্বিতা বাজার থেকে নানান ধরনের সবজি, পিৎজার পাউরুটি, পিৎজা সস এবং চিকেন কিনে নিয়ে আসে। তানি দেবী এইসব জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। বৌমা, এগুলো দিয়ে তুমি কি করবে? দোকানে কি রুটির সঙ্গে নতুন তরকারি বিক্রি করা শুরু করবে? না মা, আমি রিয়ার জন্য পিৎজা বানাবো। ও রোজ পিৎজা খাওয়ার জন্য বায়না করে। সব সময় বাইরের দোকানের পিৎজা খেলে ওর তো শরীর খারাপ করবে, তাই আমি বাড়িতেই ওকে হেলদি পিৎজা বানিয়ে খাওয়াবো। এখন কত সব নতুন নতুন খাবার উঠেছে, আমাদের সময় এত কিছু ছিল না বাবা। পূর্বিতা রিয়াকে পিৎজা বানিয়ে দেয়। রিয়ার পিৎজা খেয়ে খুবই ভালো লাগে। সে তার স্কুলের বন্ধুদেরও তার মায়ের হাতে তৈরি পিৎজা খাওয়ায়। রিয়ার বন্ধুদের তার মায়ের বানানো পিৎজা খেয়ে খুবই ভালো লাগে। বাহ, আন্টি তো খুব ভালো পিৎজা বানিয়েছে। আমাদের স্কুলের বাইরের পিৎজা পার্লারের থেকেও পিৎজাটা খুব ভালো হয়েছে। আমি যদি পিৎজা অর্ডার করি, আন্টি কি আমাকে পিৎজা বানিয়ে দেবে?
হ্যাঁ, তুই অর্ডার করলে আমার মা নিশ্চয়ই পিৎজা বানিয়ে দেবে। পূর্বিতা পিৎজার অর্ডার পেয়ে খুবই খুশি হয়। সে রিয়ার বান্ধবী রেশমাকে পিৎজা বানিয়ে দেয়। ধীরে ধীরে রিয়ার স্কুল থেকে পূর্বিতা আরো অনেক পিৎজার অর্ডার পেতে শুরু করে। সে সকলকে পিৎজা বানিয়ে খাওয়ায়। তার অনেক টাকা ইনকামও হয়। পূর্বিতার মাথায় একটা আইডিয়া আসে। মা, আমি ভাবছি একটা পিৎজার পার্লার খুলবো। সবাই আমার হাতের পিৎজা খেতে খুব পছন্দ করছে। পিৎজা পার্লার খুলে যদি পিৎজা বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকা ইনকাম হবে, আর ঠেলা গাড়ি করে রুটি তরকাও বিক্রি করতে হবে না। কিন্তু পিৎজার দোকান দিতে অনেক টাকা খরচ হবে। আমাদের তো অত টাকা নেই। যা জমানো টাকা ছিল সব তো শেষ হয়ে গেছে। টাকা কোথা থেকে জোগাড় করবে তুমি? আমার বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা সোনা গহনা দিয়েছিল সেই গহনাগুলো বিক্রি করে দেব ভাবছি, তাহলে পিৎজা পার্লার খোলার টাকা জোগাড় হয়ে যাবে। পূর্বিতা তার বিয়ের গহনা নিয়ে সোনার দোকানে চলে যায়। সে সব গহনা বিক্রি করে দেয়। পূর্বিতা গহনা বিক্রি করে যা টাকা পায় সেই টাকা দিয়ে নিজের পিৎজা পার্লার খোলে। পিৎজা পার্লার উদ্বোধনের দিন সে সকলকে ফ্রিতে পিৎজা খাওয়ায়। ধীরে ধীরে শহরের চারিদিকে তার পিৎজা পার্লারের সুনাম ছড়িয়ে পড়ে। পূর্বিতার পিৎজা বিক্রির পরিমাণও অনেক গুণে বেড়ে যায়। সে অনেক টাকা রোজগার করা শুরু করে। পূর্বিতা পিৎজা পার্লারের পাশে একটা অ্যাপার্টমেন্টও কেনে। সবাই মিলে ওই অ্যাপার্টমেন্টে শিফট করে। মা, আমি ভাবছি বেলভিউ নার্সিং হোম থেকে রানার ট্রিটমেন্ট করিয়ে ওকে সুস্থ করে তুলবো। ওখানে কৃত্রিম উপায়ে লেগ সার্জারি করার ব্যবস্থা আছে। সার্জারি করার পর রানা আবার আগের মতো হাঁটতে পারবে। পূর্বিতা রানাকে বেলভিউ হসপিটাল থেকে ট্রিটমেন্ট করিয়ে পুরোপুরি সুস্থ করে তোলে। রানা আবার আগের মতো চলতে ফিরতে শুরু করে। ঈশ্বরের অনেক কৃপা যে তোমার মতো একটা বৌমা পেয়েছি আমি। আজকে তোমার জন্য আমার ছেলেটা হাঁটতে পারছে। রানা পূর্বিতাকে পিৎজা পার্লারে পিৎজা বিক্রি করতে অনেক হেল্প করে। পিৎজা পার্লারে পূর্বিতা হোম ডেলিভারি সার্ভিসও চালু করে দেয়। তার পিৎজা বিক্রি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তারা পিৎজা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। মা, আমার জন্য চিকেন পিৎজা নিয়ে এসেছো? ডান্স ক্লাস থেকে এসে আমার খুব খিদে পেয়ে গেছে। আমাকে পিৎজা দাও, পিৎজা খাবো। হ্যাঁ, আমার মেয়ে পিৎজা খেতে চাইবে আর আমি আনবো না তা হয়? তুই আমার কাছে পিৎজা খেতে চেয়েছিলিস বলেই আমি পিৎজা বানানো শিখেছিলাম, আর আজকে পিৎজা বানিয়ে আমি সবাইকে খাওয়াচ্ছি। তাহলে আমি তোমার প্রথম কাস্টমার, তাই তো? তোমার এই ছোট্ট কাস্টমারকে কিন্তু রোজ পিৎজা খাইয়ে খুশি করতে হবে। সকলে রিয়ার কথা শুনে হেসে ওঠে। পূর্বিতা এভাবেই সকলকে পিৎজা খাইয়ে টাকা জোগাড় করে নিজের পরিবারের সঙ্গে আনন্দে জীবনযাপন করতে থাকে।